শুধু একটি বোতলের সাহায্যে আপনারা কখনো এইভাবে বাথরুম পরিষ্কার করেছেন, কোনো রকম হাত লাগানোর প্রয়োজন নারকেল পড়বে না। তেল আমরা এমন কিন্তু কিছু কম ছোট বেশি ছোট প্রত্যেকেই অসাধারণ ব্যবহার টিপস করে আপনাদের থাকি। সঙ্গে শেয়ার করব। সেই আশা ধরনের করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন, আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো আছে সেটাও সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস দেখে নিই। রুটি করার পর আমরা যাতে অনেক সময় পরেও গরম রুটি খেতে পারি, এর জন্য এই ধরনের হটপট বা ক্যাসারল ব্যবহার করে থাকি। কিন্তু গরম রুটিকে ডাইরেক্ট যদি আমরা হটপটের মধ্যে ভরে রাখি, কি হয়, নিচের যে রুটিটা দেখবেন সেটা ঘেমে ওঠে, এমনকি ভিজে যায়। এই দেখুন, বিন্দু বিন্দু জল পরিমাণ জমে গেছে। এর ফলে তলার রুটিটা একেবারে নরম হয়ে যাবে, আর সেটা খেতে কিন্তু একদম ভালো লাগে না। অনেকে আমরা ফেলেও দিই সেই রুটিটা। তাই আমাদের বাড়িতে দেখবেন অনেক ধরনের যে চা ছাঁকনি থাকে। এখানে আমার একটি পুরনো স্টিলের চা ছাঁকনি ছিল, যেটা ভেঙে গেছে। এটাকেই কিন্তু আমি হটপটের মধ্যে ইউজ করি। কি হয়, যেহেতু চা ছাঁকনিতে নেট দেওয়া আছে, এইভাবে হটপটের ঠিক মাঝখানে আমি রেখে দিই, তারপর রুটিটাকে এর ওপর রাখি। এতে কি হয়, গরম হাওয়াটা খুব সহজেই বের হয়ে যায়, নিচের রুটিটাও নষ্ট হয় না। এই দেখুন, এইভাবে থাকবে। বা আপনারা চাইলে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এতে দেখবেন অনেক সময় পর্যন্ত গরমও থাকবে, এমনকি রুটি আপনাদের নষ্টও হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের সায়া থাকে বন্ধুরা, কম বেশি সায়া, লেগিংস, বাচ্চাদের প্যান্ট, এই ধরনের কিন্তু দড়ি ভেতরে থাকেই। কিন্তু সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় একদিক দিয়ে দড়ি টান লাগে, আরেক দিক দিয়ে ভেতরে ঢুকে যায়। তখন আমাদের কি করতে লাগে, এই দড়িটাকে খুলে আবার নতুন করে দড়ি পরাতে লাগে। এরকম যদি সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন, দড়ি খোলার প্রয়োজন নেই। হাতের কাছে নিয়ে নেবেন একটি কাঁচি। কি করবেন, সবার প্রথমে দেখে নিন দড়িটা কতটা ভেতরে ঢুকেছে। আমার দড়িটা এতটা ভেতরে ঢুকেছে। এবার কি করব, এই কাঁচিটাকে আমি নিয়ে নিয়েছি। এই যে সায়ার ভেতর দিয়ে এইভাবে দেখুন, আমি যতটা দড়ি ঢুকেছে ঠিক সেই জায়গাটায় গিয়ে দড়িটাকে এইভাবে কাঁচির মধ্যে আটকে নিতে হবে। এই দেখুন, কাঁচিটাকে এইভাবে আমি আটকে নিয়ে এবার বের করছি। এই দেখুন, কত সহজেই দড়ি পরানোর প্রয়োজন পড়ল না। আমরা সহজেই দড়িটাকে বের করে নিতে পারলাম। আরও একটি কাজ করবেন, এই যে সায়ার মাথায়, মানে সায়ার দড়ির মাথায় এইভাবে গিঁট দিয়ে রাখুন, তাহলে আর কখনোই দড়ি ঢুকবেও না, দড়ি পরানোর ঝামেলাও থাকবে না। শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ শাক আনি, হয়তো ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে শাকটা রাখলে বেশি দিন ভালো থাকে না। 1 থেকে 2 দিনের মধ্যেই দেখা যায় শাক পুরোপুরি পচে যায়। কিভাবে রাখবেন শাক পচবে না, 15 দিন পর্যন্ত শাক ফ্রিজের মধ্যে ভালো টাটকা ফ্রেশ থাকবে? সবার প্রথমে শাকের যে আটিটা আছে, সেই আটিটাকে আপনারা খুলে নিন, কারণ আটি বাঁধা থাকলে সেখান থেকেই কিন্তু শাকটা আমাদের পচতে শুরু করে। এইভাবে আটিটাকে খুলে নেবেন। তারপর শাকটাকে কিন্তু আমরা এই ধরনের পলিথিন বা প্লাস্টিকের মধ্যেই রাখবো। এতে পচবে না, ফ্রেশ থাকবে। এর জন্য কিন্তু ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে, তাহলে পলিথিনে রাখলেও শাক নষ্ট হবে না। কি করব, পলিথিনের মধ্যে তো রেখেছি, এবার ছুরি নিয়ে নেব। ছুরি দিয়ে পলিথিনের ভেতরটা এইভাবে ছোট ছোট করে একটু কেটে নেব। এইভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিলে হাওয়া বাতাস ঢুকবে, শাকটা পচবে না, ঘেমে উঠে নষ্ট হবে। অনেক সময় হয় আমরা কোথাও দূরে হয়তো ঘুরতে যাই, ট্রেনে বাসে আমরা যাতায়াত করি, কিন্তু সমস্যাটা কি হয়, টাকা পয়সা সোনা দানা সবসময় ব্যাগে নিয়ে গেলে অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন, হয়তো বাথরুমে যাচ্ছি, হয়তো ব্যাগ চুরি হয়ে গেল বা ব্যাগ থেকে ছিনতাই হয়ে গেল। তাই এটাকে, এই টাকা পয়সা খুব সহজেই আপনারা নিয়ে যেতে পারবেন, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা প্রত্যেকেই যখন শাড়ি পরি কিংবা লেগিংস পরি, এই লেগিংসের মধ্যেও দেখবেন দড়ি, মানে দড়ি ভরার জায়গায় ছিদ্র থাকে, আর এইভাবে সায়াতেও কিন্তু ছিদ্র থাকে। কি করব, যে টাকা পয়সা বা সোনা দানা আমরা যেটাই নিয়ে যেতে চাই, সেটা ব্যাগে করে না নিয়ে যদি এইভাবে, এই যে সায়ার যেখানে দড়ি ভরা আছে সেই জায়গায় এইভাবে ভরে দিই, তাহলে কি হবে, এই যে সোনা দানা এগুলো কিন্তু বেরও হবে না, আর কেউ বুঝতেও পারবে না যে আমরা সঙ্গে করেই সোনা দানা নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে এইভাবে ভরে দুপাশ থেকে সেফটি পিন লাগিয়ে দিতে পারেন, তাহলে এটা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না, আর আপনাদের শরীরের সঙ্গেই থাকবে, তাই চুরিও হবে না। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সির সময় ট্রাই করবেন।
যখন ধরুন আপনাদের বের করার প্রয়োজন তখন আপনারা এই সেফটি পিনটা এইভাবে খুলে নেবেন। সেফটি পিনটা খুলে নিয়ে টাকা পয়সা খুব সহজেই দেখুন বের করে নিতে পারবেন। এই যে টাকা পয়সা চেন যাই হোক না কেন, এই দেখুন সহজে এটাকে বের করেও নিতে পারলাম। নারকেল তেল আমরা চুলে কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তা এই ধরনের প্লাস্টিকের কৌটোই হোক কিংবা যে শালিমার টিনের কৌটোর নারকেল তেল হয় সেটা, কিন্তু সমস্যাটা কি হয়, টিনের কৌটো হলে ছিদ্র করতে লাগে, তার কোনো ঢাকনা থাকে না। আর এই ধরনের প্লাস্টিকের কৌটোর নারকেল তেলের অনেক সময় ঢাকনাটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা দেখা যায় ঢাকনাটা ভেঙে গেছে, তখন আমরা নারকেল তেলটাকে ঢেকে রাখতে পারি না। আর নারকেল তেলেরটা এইভাবে যদি খোলা থাকে, এর ভেতর থেকে ছোট ছোট পিঁপড়ে নোংরা এর ভেতরে ঢুকে যায়। আর যেটা আমাদের চুলে ব্যবহার করলে নোংরাযুক্ত নারকেল তেল চুল কিন্তু খারাপ হয়ে যায়। তাই কোনো কারণে যাতে পিঁপড়ে না ঢোকে, ধুলো ময়লা না ঢোকে, এর জন্য কি করতে হবে, যদি কোনো কারণে ঢাকনাটা নষ্ট হয়ে যায়, আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই থাকে। কি করতে হবে দেখুন, দেশলাই কাঠির যে বারুদের জায়গাটা আছে ভেঙে নিলাম, শুধু কাঠিটাই কি করব, এই যে মুখের কাছে এইভাবে আমরা লাগিয়ে নেব। এটা টাইটভাবে আটকে থাকবে, ভেতরেও ঢুকে যাবে না, এই দেখুন। আর তেলের মধ্যে পিঁপড়ে নোংরা ধুলো ময়লাও ঢুকবে না। আর যেহেতু কাঠের হয় তাই তেলেরও কোনো ক্ষতি হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি দেখুন। পাত্রের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মধু। আমি এখানে হাফ চামচের থেকে সামান্য পরিমাণ কম মধু নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো দুধ। কাঁচা দুধ দিলে বেশি ভালো হয়, কাঁচা দুধ না থাকলে আপনারা নর্মাল জাল দেওয়া দুধই নিয়ে নেবেন। দুধ দেওয়ার পর দুধ আর মধুটাকে খুব ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আরও একটি জিনিস দেব। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন। বেসনটাকে দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। বেসন দেওয়ার পরও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল, কিন্তু এটা খুব দামি একটি জিনিস। কিভাবে এটাকে কোথায় অ্যাপ্লাই করব চলুন তাহলে আমরা দেখে নিই। অনেক সময় আমাদের মুখে কোনো গ্লো থাকে না, হয়তো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে, পার্লারে যাওয়ার সময় নেই, বা ত্বক কালচে হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, এটা একবার আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। শুধু মুখে নয়, হাতে পায়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো, ত্বকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য। অনেক সময় মুখে কোনো রকম গ্লো যদি না থাকে, এটা একবার আপনারা ব্যবহার করুন, পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতটাই ভালো এই প্যাকটি, আর একদম প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই, ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। এটাকে এইভাবে আপনারা রেগুলার এটাকে স্নানের সময়ও অ্যাপ্লাই করতে পারেন। খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে নিন, আলতো হাতে ধীরে ধীরে। তারপরে 1-2 মিনিট একটু রেখে দেবেন, একটু মাসাজ করে নেবেন, তাহলেই দেখবেন ত্বক উজ্জ্বল হবে, ফর্সা হবে, ত্বকের ট্যান রিমুভ হবে। ভালো করে লাগিয়ে নিয়েছি, 1 মিনিট রেখে দেব। আমার এটা হালকা ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার কি করব, হাতটা ভিজিয়ে ধীরে ধীরে এইভাবে একটু মাসাজ করে নেব, তারপর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। মুখটা দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আগের থেকে কতটা উজ্জ্বল হয়েছে মুখটা। এটা আপনারা রেগুলার ইউজ করতে পারেন, ত্বক ফর্সা উজ্জ্বল হবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশ আমরা ব্যবহার করি বন্ধুরা, অনেক সময় কি হয়, বালিশের তো কভারটা আমরা লাগিয়ে নিই, কিন্তু সমস্যা কি হয়, যখন আমরা মাথায় তেল দিই, এই যে বালিশের কভারে তেলটা লাগে, আমরা কি করি, বালিশের কভারটাকে খুলে ধুয়ে ফেলি। কিন্তু বালিশের কভারটা ধুলেও অনেক সময় যে সমস্যাটা হয়, এই যে বালিশের যেটার মধ্যে তুলো ভরা থাকে সেই জায়গাটায় দেখা যায় তেলের একটি দাগ হয়ে যায়। এটা ধুলে তো এটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু বালিশের এই ওপরের এটা তো আর পরিষ্কার করা যায় না, তখনই কিন্তু আমাদের সমস্যা হয়। আর এই বালিশের এই যে মেন যেটার মধ্যে তুলো ভরি, সেই জায়গাটা ভীষণ বাজে হয়ে যায়, দেখতে বাজে লাগে। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, যে গেঞ্জিগুলো হয়তো আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ছোট হয়ে গেছে বাচ্চাদের, তো এই ধরনের গেঞ্জিগুলোই
এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সবার প্রথমে পুরনো একটি গেঞ্জি যদি আমরা এইভাবে বালিশের মধ্যে ঢুকিয়ে নিই, দেখুন পুরনো গেঞ্জিটাকে এখানে আমি বালিশের মধ্যে এইভাবে পরিয়ে নিলাম। তারপর যদি আমরা কভারটা পরাই তাহলে কি হবে, মাথায় যে তেল দিই সেই তেলের নোংরাটা বা তেলটা সেটা কিন্তু এই গেঞ্জিতে লাগবে, ডাইরেক্ট কিন্তু যেটার মধ্যে তুলো ভরা বালিশে সেটাই লাগবে না। এর ফলে যখন অতিরিক্ত নোংরা হয়ে যাবে এই গেঞ্জিটাও আমরা খুলে ফেলতে পারবো আর কভারটাও কিন্তু খুলে ফেলতে পারবো, ধুয়ে দিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, এতে আপনাদের বালিশের যে খোলটা সেটা নষ্ট হবে। প্রেসার কুকারের মধ্যে নর্মাল ভাতে খাওয়ার চাল আমরা যদি দিয়ে দিই, তারপর 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলেই একদম পারফেক্ট মুচমুচে ফুলকো ফুলকো মুড়ি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, কিভাবে ভাতে খাওয়ার চাল প্রেসার কুকারে দিয়ে মুড়ি তৈরি করা যায়, চলুন তাহলে আজকের এই ভিডিওটি আমরা দেখে নিই। ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। এই দেখুন এখানে আমি নিয়েছি ভাতে খাওয়ার চাল, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা খেয়ে থাকি যে চাল, সেই চাল আমি নিয়েছি। এখানে যেহেতু চালটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই অবশ্যই আমাদের যে কাজ করতে হবে, এখানে আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে নেবেন। তারপর চালটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মুছে নিতে হবে, যাতে পালিশ করার কোনো রকম যদি নোংরা চালের মধ্যে থেকে থাকে সেটা যাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তাই এইভাবে আমি ডলে ডলে পরিষ্কার করে নিলাম। তারপর চালটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কি করব, আমি নিয়েছি একটি প্রেসার কুকারের মধ্যে আমি চালটাকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে, চালের মধ্যে কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে চালটাকে মিশিয়ে নেব। নুন হলুদ মেশানো হয়ে গেলে চালের মধ্যে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর জল দিয়েও খুব ভালো করে চালটাকে এইভাবে মিশিয়ে নিলাম। 1-2 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে চালের মধ্যে যে জলটা আছে সেটা যেন অ্যাবজর্ব হয়ে যায়। এখানে আমি কিছু সময় অপেক্ষা করছি চালের মধ্যে জলটা অ্যাবজর্ব হওয়ার জন্য। আমি 3 মিনিট পর খুলে নিচ্ছি। দেখুন চাল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। তারপর এটাকে গ্যাসে বা ইন্ডাকশন ওভেনের উপর আমরা 1 থেকে 2 মিনিট রাখবো, তাহলেই একটা সিটি উঠে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে নয়। এই ভিডিওটি খুবই ভাইরাল হচ্ছে যে প্রেসার কুকারে চাল দিলেই নাকি মুড়ি তৈরি করা যায়। তাই আমিও ভাবলাম যে আমিও আপনাদের দেখাই কিভাবে মুড়ি তৈরি হয়। আর মুড়ি যদি তৈরি হয় তাহলে তো ভালো কথা, বাজার থেকে আর কিনতে হবে না। একটি সিটি উঠে গেছে, এবার আমরা বন্ধ করে দেব। কিছু সময় অপেক্ষা করব যাতে প্রেসার কুকারটা খোলা যায়। যখন কিছু সময় অপেক্ষার পর হাওয়াটা প্রেসার কুকারের ভেতর হাওয়াটা পুরোপুরি বের হয়ে যাবে, তখন আমরা ঢাকনাটা খুলে নেব। চলুন দেখে নিই মুড়ি কত সুন্দর হলো আমাদের। এই দেখুন যে চাল দিয়েছিলাম সেটা কি হয়েছে দেখতে পাচ্ছেন। প্রেসার কুকারের মধ্যে চাল দিয়ে কোনোভাবেই কিন্তু মুড়ি তৈরি করা সম্ভব নয়, কারণ মুড়ির চাল সম্পূর্ণ আলাদা হয়। আমার প্রেসার কুকারটা তো পুড়ে গেছে, সেই সঙ্গে চালটাও কিন্তু নষ্ট হয়েছে। তাই যারাই ভাবছেন যে প্রেসার কুকারে চাল দিয়ে মুড়ি তৈরি হবে, ভিডিওটি দেখে তারাই কিন্তু লস করবেন। নিজেদের চাল নষ্ট হবে, মুড়িও হয়নি, চাল ভাজাও হয়নি। কারণ ভাতে খাওয়ার চাল দিয়ে কোনোদিনও মুড়ি তৈরি করা সম্ভব নয়। মুড়ি তৈরির চাল সম্পূর্ণ আলাদা হয়, আর মুড়ি কখনো বালি ছাড়া ভাজা যায় না। যারা ভিডিও করছে তারা অলরেডি আগে থাকতেই প্রেসার কুকারের মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছে, সেটাই দেখাচ্ছে যে চালটা মুড়ি হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখালাম, পুরো চালটা আমার পুড়ে নষ্ট হয়েছে। তাই এই ধরনের ফেক ভিডিও দেখে আপনারা চাল আর নষ্ট করবেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, জলের বোতল হোক কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল, যে কোনো বোতল নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি, এই ধরনের ছোট জলের বোতল, সেফটি পিন নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, ঢাকনায় আমরা এরকম ছোট ছোট করে, এই দেখুন অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি, 7-8টা এইভাবে ছিদ্র করে নেব। এই দেখুন আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি নুন, যে নুন আমরা নর্মাল রান্নায় খেয়ে থাকি, নুনটাকে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি আরেকটি জিনিস দিয়ে দেব, 1/2 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি খাবার সোডা। খাবার সোডাটাকেও এই যে বোতলের মধ্যে নুনের মধ্যে ভরে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার, দেখুন 1 চামচ পরিমাণ মতো এখানে আমি এর মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি দেখুন হারপিক, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বেশি নয় 1 চামচ পরিমাণ মতো হারপিক দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু এখানে খাবার সোডা আছে তাই জিনিসটা রিয়াকশান করে কিন্তু ফুলে উঠবে। দেখুন ধীরে ধীরে মিশ্রণটা কিন্তু কতটা ফুলে উঠতে শুরু করেছে। এবার আমরা কি করব, এই যে ঢাকনাটায় ছোট্ট ছোট্ট করে ছিদ্র করে নিয়েছিলাম, সেই ঢাকনাটাকে আটকে নিলাম। রোজ রোজ আমাদের কারোর পক্ষেই কিন্তু পায়খানা পরিষ্কার করা সম্ভব হয় না, আর দেখা যায় পরিষ্কার করার 1 থেকে 2 দিন পর পায়খানাটা আবার নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ছোট্ট এই টিপসটি ফলো করলে দেখবেন পায়খানা নোংরাও থাকবে না, পরিষ্কার থাকবে, সেই সঙ্গে পায়খানা থেকে বাজে কোনো দুর্গন্ধ বের হবে না, হাত লাগানোরও প্রয়োজন পড়বে না। যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, এই মিশ্রণটাকে কি করব, এই যে পায়খানার যে কোমোটের ফ্ল্যাশ বক্সটা রয়েছে, ফ্ল্যাশ বক্সটাকে আমি খুলে নিচ্ছি। ফ্ল্যাশ বক্সের মধ্যে এই বোতলটাকে আমরা দিয়ে দেব। এতে কি হবে, এই যে যখন আমরা কোমোটটা ইউজ করব তখন সেই জলের সঙ্গে আমরা যে মিশ্রণটা বোতলে তৈরি করেছি সেটা কিন্তু আসবে, এমনকি ব্যবহার করার সময় সেটা কোমোটে অটোমেটিক্যালি চলে আসবে, কোমোট পরিষ্কার রাখবে, এমনকি পরিষ্কার জীবাণু দুর্গন্ধমুক্ত। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন, এতে দেখবেন আপনাদের কাজ সহজ হবে, এমনকি সময়টাও বাঁচবে।